আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি লাইভ ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এজন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া এবং আশা করি আপনারাও লাইভ ক্লাসটি খুব এনজয় করবেন। আসলে লাইভে এবার যে এসএসসি ব্যাচ যারা আছে, এসএসসি 2025, আপনাদের জন্য এই লাইভ ক্লাসটি নেওয়া মূলত। এখন থেকে রেগুলারলি আমরা লাইভ ক্লাসটি নিব। বিশেষ করে সামনে যে বোর্ড পরীক্ষা, সেই বোর্ড পরীক্ষায় 100% কমন, অর্থাৎ এমসিকিউতে যদি 100% কমন পেতে চান, তাহলে আমি বলবো যে এই লাইভ ক্লাসগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা টোটালি 223টা থেকে 230টা এমসিকিউ আমরা আপনাদেরকে এই লাইভ ক্লাসগুলোতে সলভ করাবো। আপনারা অবশ্যই লাইভ ক্লাসগুলো প্রথমে আগে দেখবেন। হ্যাঁ, আগে খাতায় নোট করবেন না, আগে দেখবেন, বুঝবেন, তারপরে আপনি কি করবেন, খাতার ভিতরে নোট করবেন। এবং বিশ্বাস রাখো আমার উপর ভাইয়া, যেই টপিক গুলো তোমাকে দেখাবো, ইনশাল্লাহ আল্লাহর রহমতে তুমি যেই বোর্ড থেকেই তুমি পরীক্ষা দাও, যেখান থেকেই তুমি পরীক্ষা দাও, ইনশাল্লাহ তোমার যেমন গত বছরও আল্লাহর রহমতে 29টা কমন আসছে, তো আশা রাখতেছি এই বছরও তোমার প্রায় 25 থেকে 30টা কমন আসবে। শুধু হয়তো বা ডাটা গুলো একটু চেঞ্জ করে দিতে পারে, বাট সূত্র, টপিক সবগুলো কি থাকবে, হুবহু ভাইয়া সেম থাকবে। তাই যেহেতু ক্লাস আজকের ক্লাসটি না, আজকের ক্লাস সহ আরো যতগুলো ক্লাস নিব সব ক্লাসই গুরুত্বপূর্ণ হবে। তাই আমি রিকোয়েস্ট করব তোমাদের কাছে, তোমাদের আন্তরিকভাবে রিকোয়েস্ট করতেছি, তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা যারা আছে সবার কাছে এই সবাইকে মেনশন দিয়ে দাও আর সবার কাছে লাইভটি শেয়ার করে দাও। হ্যাঁ, তা আমি একটু দেখতেছি আমার এখানে সাউন্ড গুলো ঠিক আছে কিনা, দেখে নিচ্ছি। সেই ততক্ষণে তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলের কে মেনশন দিয়ে দাও। ফ্রেন্ড সার্কেল মেনশন দিয়ে দাও, সবার কাছে শেয়ার করে দাও। আমি একটু সাউন্ডটা দেখতেছি ঠিক আছে কিনা। যদি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, যদি সাউন্ডটা ঠিক থাকে আপনারা আমাকে একটু জানান যে সাউন্ড ঠিক আছে ভাইয়া। সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবেন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। পরীক্ষা দাও ইনশাআল্লাহ। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে, আমি একটু চেক করে নিলাম ভাইয়া। তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, সব ফ্রেন্ড সার্কেলকে মেনশন দিয়ে দেন, সবার গ্রুপে জানায় দেন। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। অধ্যায় 8 সাধারণ গণিত বৃত্তের চ্যাপ্টার, খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া। বোর্ড পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এত বেশি আসে, যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখেন তাহলে দেখতে পাবেন। তো আমরা আর দেরি না করে শুরু করে দেই, অর্থাৎ অধ্যায় 8। আপনারা প্রথমে আবারও বলে নিতেছি আমি, আপনারা আগে কিন্তু ক্লাসগুলো দেখবেন, কোনো নোট সাথে সাথে করবেন না। বুঝা, যেহেতু ক্লাসটা থাকবেই, আমি দিয়ে দিব, সেহেতু আপনার আগে বুঝেন, পরে আপনি খাতা কলম নিয়ে পরে নোট করেন, আগে ভালোভাবে বুঝেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আশরাফুর রহমান। আচ্ছা, আমি শুরু করে দিচ্ছি। আচ্ছা, আমি শুরু করে দিচ্ছি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, সাউন্ড এভরিথিং ওকে। আচ্ছা ভাইয়া, আমরা মূলত যেটা শুরু করতেছি, 1 নাম্বার, আচ্ছা ভাই, আমরা ফার্স্ট যে স্লাইডটা আছে আমরা সেটা একটু দেখি। বৃত্ত সম্পর্কিত প্রথম এমসিকিউ, অবশ্যই এগুলো বোর্ড পরীক্ষা আসা। এখানে একটা দেখো ভাইয়া, ও কেন্দ্র বিশিষ্ট একটা কি দিয়ে দিছি ভাইয়া, একটা ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত দিয়ে দিছি। হ্যাঁ, এবং ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটা কি দেওয়া আছে ভাইয়া, বৃত্ত দেওয়া আছে। ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটা বৃত্ত। এই বৃত্তের ভিতরে একটা ত্রিভুজ দেখা যাইতেছে, এবং ত্রিভুজটার নাম হচ্ছে ভাইয়া এওবি, তাই না? ত্রিভুজটার নাম কি? এওবি। এবং সেটা দেখা যাইতেছে ও থেকে এই এবি একটা জ্যা দেখা যাইতেছে ভাইয়া। তো ও থেকে এবি জ্যা এর উপর অঙ্কিত যে লম্বটা, সেই লম্বটার মানটা কত বলে দিছে ভাইয়া? 3 বলে দিছে। এবং ওই, অর্থাৎ এখানে আমরা বলতে পারি ও এ যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধের মানটা কত বলে দিছে? 4 বলে দিছে। সচরাচর আমরা এই ম্যাথটা যখন সলভ করি, অনেকেই ওই 3 4 5 ওই কন্ডিশন মাথায় রেখেই আর কি ম্যাথটা সলভ করে। তো আমরা আগে এখান থেকে একটু বেসিকটা আগে জেনে নেই। এটা একটা বৃত্ত যেহেতু বলে দিছে, এবি একটা জ্যা, কি বের করতে বলছে আগে একটু আমরা একটু দেখি ভাইয়া। আপনাকে বের করতে বলছে এবি কত সেন্টিমিটার। এবি, এবি প্রথমে যদি তাকান, এবি একটা জ্যা, ও একটা কেন্দ্র,
এবং ও থেকে এবি যে এর উপর একটা কি টানা হয়েছে ভাইয়া, লম্ব টানা হয়েছে। তাহলে আমাকে এবি বের করতে বলছে। আমি কি এখানে বলতে পারি যে ভাইয়া এই মানটা আর এই মানটা সমান? বলতে পারি। কেন বলতে পারি আমরা একটু সেটার রিজনটা জেনে নিই। এই রিজনটা আমি এখানে লিখতেছি। হ্যাঁ, দেখেন ভাইয়া, আমি এখানে কি করছি যে ও থেকে একটা জ্যায়ের উপর লম্ব অঙ্কন করছি। এখানে বেসিকটা আগে জেনে নেই যে কেন্দ্র ও থেকে এবি জ্যায়ের উপর কি টানতেছি আমরা, লম্ব টানতেছি ভাইয়া। তো আমরা কি জানি যে কেন্দ্র থেকে যদি কোনো একটা জ্যায়ের উপর লম্ব অঙ্কন করি তাহলে ওই জ্যাটা কি হয়ে যায়, সমান দুই ভাগে বিভক্ত হয়ে যায়। সমান দুই ভাগে কি হয়ে যায় ভাইয়া, বিভক্ত হয়ে যায়। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে এখানে যেহেতু আমি কেন্দ্র থেকে লিখতে পারি কি ভাইয়া, যে আমি লিখতে পারি কেন্দ্র থেকে কোন জ্যা এর উপর, কেন্দ্র থেকে কোন জ্যা এর উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। খুবই গুরুত্বপূর্ণ শব্দ, সমদ্বিখণ্ডিত করে। হ্যাঁ, আচ্ছা দেখেন, কেন্দ্র থেকে কোন কেন্দ্র থেকে কোন একটা জ্যায়ের উপর অঙ্কিত লম্বটা জ্যাটাকে কি করতেছে ভাইয়া, সমান দুইটা ভাগে বিভক্ত করতেছে। এই ইনফরমেশনটা আমরা এখান থেকে কি রাখবো ভাইয়া, মুখস্থ রাখবো। হ্যাঁ, ও থেকে এবি জ্যায়ের উপর যখন লম্বটা টানা হয়েছে, দেখো ভাইয়া এই দুইটা জ্যাটা সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে। তো যদি দুই ভাগে ভাগ হয়ে যায়, আবার এখানে দেখা যাইতেছে ভাইয়া এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজের এটা কি ভাইয়া, লম্ব, এটা কি ভাইয়া, অতিভুজ। তো এটা যদি লম্ব হয়, এটা যদি অতিভুজ হয়, অনেকে এখানে যে ভুলটা করে থাকে সেটা হচ্ছে অনেকেই ওই যে মুখস্থ 3 4 5 একটা সমকোণী ত্রিভুজ, তো অনেকে এই জায়গায় কত লিখে ফেলে, 5 লিখে ফেলে। ভাইয়া আপনাকে কি বের করতে বলছে, এবি কত সেন্টিমিটার। তো আমি যদি প্রথমে বলি ভাইয়া, এবি যেহেতু আপনাকে বের করতে বলছে, আপনি কি বলতে পারেন এখন এবিটা কয়টা ভাগে বিভক্ত, দুইটা ভাগে বিভক্ত। কি কি ভাইয়া, এ ডি প্লাস কত, বিডি, তাই না? আবার যদি তাকান ভাইয়া, এডি প্লাস বিডি দুইটা আবার সমান, তার মানে আমি বলতে পারি এডি প্লাস কত, এখানেও লেখা যাচ্ছে কত, এডি, কারণ দুইটা পার্ট সমান। তো আমি এখানে কত লিখতে পারি ভাইয়া, 2 ইন্টু এডি লিখতে পারি। ভালো কথা। তার মানে আমি এডির মান জানতে পারলেই ভাইয়া এবিটার দৈর্ঘ্য বের করে ফেলতে পারবো। তার মানে আমার এখানে প্রথম টার্গেট হচ্ছে এডিটার মান বের করা। এবং এডিটার মান যদি বের করতে চাই, তাহলে একটা সমকোণী ত্রিভুজের ভূমি নির্ণয় সূত্র যদি আমরা তাকাই, এডির মান বের করতে চাচ্ছি ভাইয়া, এ ডি আমি বের করতে চাচ্ছি। তো এডি যদি বের করতে চাই, আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে দিচ্ছি, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। হ্যাঁ, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, তাহলে কত আসতেছে ভাইয়া, আমি দেখতে পাচ্ছি এখানে আসতেছে √16 মাইনাস 9। অনেকেই, আমি জানি যে অনেকেই উত্তর বলবে ভাইয়া 10, কারণ কি এটা 3 4 5 বলে দেয় সমকোণী ত্রিভুজের, কিন্তু উত্তরটা সেটা না। দেখেন এখানে কত আসতেছে ভাইয়া, এখানে আসতেছে √7। আচ্ছা, √7 পাইলাম, কার মানটা ভাইয়া, এডির মানটা √7 পাইছি। কিন্তু আমাকে কি এডি বের করতে বলছে, না, আমাকে বের করতে বলছে ভাইয়া এবির দৈর্ঘ্যটা। তো এবিটা তো ভাইয়া এডি এর ডাবল, এই যে এখানে দেখা যাইতেছে, অর্থাৎ আমরা এডি এর মান অলরেডি পেয়ে গেছি কত ভাইয়া, √7। তাহলে আমি এখানে লিখতে পারি 2√7। অর্থাৎ প্রথম এমসিকিউ আমাকে বলছে এবি কত সেন্টিমিটার। দেখেন ভাইয়া এবি কত সেন্টিমিটার, তাহলে আমাদের উত্তর দেখেন √7 দিয়ে রাখছে। অনেকে √7 বের করবে, সাথে সাথে অপশন দাগায় ফেলবে, কিন্তু ভুল। আগে দেখতে হবে আমাকে কার মান বের করতে বলছে, এবির মান। তার মানে আমরা বলতে পারতেছি আমাদের উত্তর হবে কোনটা, 2√7। তো আশা করি বুঝতে পারছেন এইটুকু। আচ্ছা, আপনারাও যদি সাথে সাথে জেনে ফেলেন এবং করে ফেলেন তাহলে ভালো হবে। ক্যালকুলেটর নিয়ে যদি আপনারা সলভ করেন কি বলছে, হ্যাঁ সবাইকে মেনশন দিয়ে দেন ভাইয়া। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আশা করি এই ম্যাথটা বুঝতে পারছি। আমরা পরবর্তী স্লাইডটাতে চলে যাই, 2 নাম্বার স্লাইড। হ্যাঁ, দেখেন 2 নাম্বার স্লাইডে কি বলছে ভাইয়া, যে কোন ত্রিভুজে কয়টি বহির্বৃত্ত আঁকা যায়। এটা যে কতবার বোর্ড পরীক্ষা আসছে এগুলো কিন্তু অ্যানালাইসিস করে, হ্যাঁ, বোর্ড পরীক্ষার জন্য কোন কোন গুলো তোমাদের শর্ট বাট অনেক বেশি আসছে পরীক্ষায়, সেগুলো ভাইয়া কি করছি, স্লাইডের ভিতরে রাখছি। দেখো যে কোন ত্রিভুজে কয়টি বহির্বৃত্ত আঁকা যায়। তো আগে আমরা বুঝি যে বহির্বৃত্ত আসলে কোনটা। বহির্বৃত্ত হইছে ভাইয়া
যে আমি যদি একটা ত্রিভুজ নেই, যেমন এখানে একটা ত্রিভুজ এঁকে রাখছি, আমি একটা ত্রিভুজ নিলাম, যেমন ভাইয়া এটা একটা ত্রিভুজ। আচ্ছা, বহির্বৃত্ত হচ্ছে আমি যদি ভাইয়া দুইটা বাহুকে বর্ধিত করে ফেলি, যেমন সচরাচর সবাই যেটা করে, এই একটা বাহুকে বর্ধিত করে, এই একটা বাহুকে বর্ধিত করে। তো ভাইয়া বাহুটাকে বর্ধিত করার ফলে এই যে দুইটা বাহুকে এমন একটা বৃত্ত আঁকা যাতে দুইটা বাহুকে কি করে যায় ভাইয়া, দুইটা বাহুকেই যাতে আগে স্পর্শ করে এবং শেষে এই বাহুটাকেও যাতে কি করে, স্পর্শ করে, এইটাকে বলা হয় বহির্বৃত্ত। আবারও বলতেছি, একটা ত্রিভুজের যে কোনো দুইটা বাহুকে যদি বর্ধিত করি ভাইয়া, তাহলে ওই বর্ধিত দুইটা বাহুকেও স্পর্শ করে যাবে এবং তৃতীয় যে বাহুটা ছিল একটা ত্রিভুজের, ওই বাহুটাকেও কি করে যাবে ভাইয়া, স্পর্শ করে যাবে। তাহলে আমরা ওই ত্রিভুজটাকে বলে থাকি বহির্বৃত্ত। তাহলে এখানে একটা বহির্বৃত্ত দেখা যাইতেছে। আচ্ছা, ভালো কথা, দেখা যাইতেছে বহির্বৃত্ত। আমি একটু দেখি ভাইয়া, যেহেতু এটা একটা বহির্বৃত্ত, কয়টা আঁকা যাবে বলছে, কোন ত্রিভুজে কয়টি বহির্বৃত্ত আঁকা যায়। তো আমি এখানে একটা ত্রিভুজ এঁকে রাখছি, তাই না ভাইয়া? তো একটা ত্রিভুজে কয়টা বহির্বৃত্ত হবে আপনি দেখেন তো। একটু আগে কি বলছি, যে বাহু দুইটা বর্ধিত করলে যে ত্রিভুজটা আঁকা যায়, হ্যাঁ, দুইটা বাহুকে স্পর্শ করবে এবং তৃতীয় বাহুটাকে কি করবে ভাইয়া, স্পর্শ করবে। তো এখানে দেখেন, আমি যদি ভাইয়া এই বাহুটাকে বর্ধিত করি, আবার এই বাহুটাকেও বর্ধিত করি, তাহলে কিন্তু ভাই এখানে একটা কি আঁকা যাবে, বৃত্ত আঁকা যাবে, তাই না? এখানে একটা বৃত্ত আঁকা যাবে, বৃত্তটা খুবই খুবই সুন্দর হয়েছে, দেখেন এখানে একটা বৃত্ত। আবার যদি ভাইয়া আমি এই বাহুটাকে কি করি, বর্ধিত করি, এই বাহুটাকে বর্ধিত করতেছি আর ভাইয়া এই বাহুটাকে বর্ধিত করতেছি, তাহলে দেখা যাচ্ছে এখানেও একটা কি আঁকা যাবে ভাইয়া, বৃত্ত আঁকা যাবে। যদি ভাইয়া আমি একটু তাকাই, এখানে এই বাহুটাকে কি করি, বর্ধিত করি, তাহলে এখানেও কি আঁকা যাবে ভাইয়া, একটা বৃত্ত আঁকা যাবে। অর্থাৎ দেখা যাইতেছে একটা বহির্বৃত্ত, একটা ত্রিভুজের কয়টা বহির্বৃত্ত আঁকা যাবে সেটা অলরেডি আমরা দেখতে পেয়েছি, যে একটা ত্রিভুজের কয়টা বহির্বৃত্ত আঁকা যায়। এখন আপনি খুব ইজিলি ভাইয়া উত্তর দিয়ে ফেলতে পারবেন, একটা ত্রিভুজের কয়টা বহির্বৃত্ত আঁকা যায়। এটা আমি ছোট্ট একটা ত্রিভুজ আঁকতেছি ভাইয়া, ছোট্ট একটা ত্রিভুজ আঁকতেছি, হ্যাঁ, ছোট্ট একটা ত্রিভুজ আঁকতেছি। এই যে একটু তাকান, এই ত্রিভুজে কয়টা বহির্বৃত্ত আঁকা যাবে, আমি এই বাহুটাকে বর্ধিত করলাম, এই বাহুটাকে বর্ধিত করলাম, তাহলে এখানে একটা বৃত্ত। আবার ভাইয়া আমি যদি এই বাহুটাকে বর্ধিত করি, এই বাহুটাকে বর্ধিত করি, তাহলে এখানে আরেকটা বৃত্ত। আবার ভাইয়া যদি আমি এই বাহুটাকে বর্ধিত করি, এই বাহুটাকে বর্ধিত করি, তাহলে এই যে আরেকটা বৃত্ত। অর্থাৎ দেখা গেছে কোন ত্রিভুজে কয়টি বহির্বৃত্ত আঁকা যাবে আমরা এখানে দেখতে পাচ্ছি, একটা, দুইটা, তিনটা। অর্থাৎ একটা ত্রিভুজে, যে কোনো ত্রিভুজ হোক, এটা হইতে পারে সমকোণী ত্রিভুজ, হইতে পারে স্থূলকোণী ত্রিভুজ, হইতে পারে সূক্ষ্মকোণী ত্রিভুজ, যে কোনো ধরনের ত্রিভুজই বলে দেখ, বহির্বৃত্ত আমরা কয়টা পাবো, তিনটা পাবো। বহির্বৃত্ত কয়টা পাবো, তিনটা। কারণ তার মানে আমরা বলতেছি কোন ত্রিভুজে কয়টি বহির্বৃত্ত আঁকা যায়, অর্থাৎ কোন ত্রিভুজে সর্বোচ্চ তিনটা বহির্বৃত্ত আঁকা যাবে। তো আশা করি এটার উত্তর আপনারা কি পারছেন। তানজিম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সব ফ্রেন্ড সার্কেল এটা জানাই দেন, সবাই শেয়ার করে দেন, মেনশন করে দেন। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডটাতে চলে যাই ভাইয়া। পরবর্তী স্লাইডটা কি বলছে দেখেন, 3 নাম্বার, খুবই মোস্ট মোস্ট আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। হ্যাঁ, কি বলছে দেখেন, এবিসি একটা কি ত্রিভুজ এবং এটা একটা বৃত্ত দেখা যাচ্ছে, তাই না? এখানে দেখেন দুইটা কোণকে আইডেন্টিফাই করে দিছে। কি দুইটা কোণকে আইডেন্টিফাই করছে, বিএসি যে কোণটা দেখা যাচ্ছে সেই কোণটার মান বলে দিছে এক্স ডিগ্রি, আর কেন্দ্রে যে কোণটা দেখা যাইতেছে আমি সেই কেন্দ্রটার নাম দিয়ে দিলাম ভাইয়া ও। হ্যাঁ, বিওসি যে কোণটা দেখা যাইতেছে সেই কোণটার নাম হয়েছে ভাইয়া x+20 ডিগ্রি, তাই না? অর্থাৎ এটা এক্স ডিগ্রি আর এটা কত, x+20 ডিগ্রি। আমাকে বলছে চিত্রে এবিসি বৃত্তে বিএসি কোণের মান কত। আচ্ছা, বিএসি কোণের মান বের করতে বলছে, বিএসি, তাই না ভাইয়া? আচ্ছা, এখান থেকে আমাদের বেসিকটা কি আগে দেখি। বেসিকটা আমরা জানি, তারপরে আমরা ম্যাথটা করব, এমসিকিউটা সলভ করব। ভাইয়া এখানে দেখা যাইতেছে যে এটা একটা বৃত্তস্থ কোণ, এটা একটা কেন্দ্রস্থ কোণ। হ্যাঁ, এখানে সবার একটু প্যাচ লাগে, আপনাকে কিন্তু এই কোণটাও বের করতে বলতে পারে। এই যে উপরে যে কোণটা দেখা যাইতেছে, বলুক যেটাই বলুক, আগে আপনার বেসিকটা ক্লিয়ার রাখতে হবে। ভাই একটা কেন্দ্রস্থ কোণ আছে, একটা বৃত্তস্থ কোণ আছে। এখানে বৃত্তস্থ কোণটা কোনটা ভাইয়া, বিএসি কোণটা হইছে বৃত্তস্থ কোণ, আর বিওসি কোণটা হইছে ভাইয়া কেন্দ্রস্থ কোণ।
তো বিওসি যে কেন্দ্রস্থ কোণ, তাদের ভিতরে একটা সম্পর্ক আছে, আমরা সম্পর্কটা একটু পড়ি ভাইয়া। হ্যাঁ, সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, আমি ওই কথাটা লিখতেছি না, আমরা জানি যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আবারও বলতেছি ভাইয়া যে কি, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই কনসেপ্টটা আমরা জানি। হ্যাঁ, এটাই বেসিক। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ। তাহলে আমরা যদি এখানে তাকাই ভাইয়া যে কেন্দ্রস্থ কোণ কোনটা, বৃত্তস্থ কোণ কোনটা, তাহলে আমরা এখানে দেখতে পাবো ভাইয়া এখানে কেন্দ্রস্থ কোণটা হচ্ছে, কেন্দ্রস্থ কোণটা কোনটা, কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি, বিওসি কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি। আর বৃত্তস্থ কোণটা কোনটা ভাইয়া? বিএসি। বৃত্তস্থ কোণটা কোনটা? বিএসি। তার মানে কেন্দ্রস্থ কোণটা পাইতেছি ভাইয়া কত? বিওসি। আর বৃত্তস্থ কোণটা পাচ্ছি কত? বিএসি। দুইটা কোণ পাচ্ছি। আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, যে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের ভিতরে সম্পর্ক তো আমরা পেয়ে গেলাম যে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ অর্থাৎ দেখা যাইতেছে এখানে 2 ইন্টু বিএসি, 2 ইন্টু বিএসি, তাই না? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সবচেয়ে মজাদার এখানে যে পার্টটা, যে মনে রাখবেন কেন্দ্রস্থ কোণ যেই দিকে মুখ করা থাকবে বৃত্তস্থ কোণও সেই দিকে মুখ করা থাকবে। এখানে দেখা যাচ্ছে কেন্দ্রস্থ কোণটা যেই দিকে মুখ করা, বৃত্তস্থ কোণটাও কি সেই দিকে মুখ করা। তাহলে আমি মানটার, এইটা হচ্ছে আমাদের প্রশ্ন মতে লাইনটা। এবার আমি যদি প্রশ্ন মতে লাইনটাকে একটু ক্যালকুলেশন করি, দেখেন ভাইয়া কোণ কার মান? বিওসি কোণের মান দিয়ে দিছে, বিওসি তার মান বলে দিছে কত? এক্স প্লাস কত ডিগ্রি ভাইয়া? 20 ডিগ্রি। আর এখানে দেখা যাইতেছে কত আছে? 2 ইন্টু কত ডিগ্রি ভাইয়া? এক্স ডিগ্রি, তাই না? আচ্ছা, তো এখানে আমরা অলরেডি কত পাইতেছি একটু খেয়াল করেন, যে 2x ডিগ্রি, 2x ডিগ্রি, এটা এরকম হওয়া উচিত, ডিগ্রিটা এটার বাইরে হবে। অর্থাৎ আমি এখানে দেখতে পাচ্ছি যে 2x ডিগ্রিটাকে আমি এই পাশে লিখলাম, আর এখানে থাকতেছে x প্লাস কত ডিগ্রি ভাইয়া? 20 ডিগ্রি। উভয়ের পক্ষের ডিগ্রি ডিগ্রি আমি বাদ দিয়ে দিলাম, দেন কত থাকতেছে ভাইয়া? 2x ইকুয়াল টু x প্লাস কত? 20। অর্থাৎ এখানে আরেকটু যদি ভালোভাবে তাকাই আমরা দেখতে পাবো 2x থেকে যদি x বাদ দিয়ে দেই তাহলে দেখা যাচ্ছে ভাইয়া কত? 20। দ্যাট মিন্স আমি লিখতে পারি x ইকুয়াল টু কত ডিগ্রি ভাইয়া? 20 ডিগ্রি। অর্থাৎ আমরা পেয়ে গেলাম যে কার মানটা, x এর মানটা কত পাইছি? এই x এর মানটা আমরা পাইলাম ভাইয়া 20 ডিগ্রি। তো আমাকে কার মান বের করতে বলছে? চিত্রে এবিসি বৃত্তে, চিত্রে এবিসি বৃত্তে বিএসি কত? বিএসি কত? তাহলে দেখা যাচ্ছে বিএসি কোণের মান কত ডিগ্রি? 20 ডিগ্রি। অর্থাৎ আমাদের উত্তর কোনটা? বিএসি কোণের মান 20 ডিগ্রি। বিএসি অর্থাৎ এক্স কোণের মানই বের করতে বলছে, আর এক্স কোণের মান আমরা এখানে বের করে ফেলছি কত? 20 ডিগ্রি। আশা করি এইটুকু বুঝতে পারছি। ভাইয়া বলো তো, যে তিনটা করাইলাম বুঝতে পারছি তো সবাই? একটু রেসপন্স করেন ভাইয়া। হ্যাঁ ভাইয়া, একজন বলছে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। হ্যাঁ, এটাও সত্য। বিপরীত ভাবে আমরা এটাও বলতে পারি ভাইয়া যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি অর্ধেক, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। ওকে, আচ্ছা, এবার আমরা পরবর্তী স্লাইডটাতে যদি যাই তাহলে দেখতে পাবো কি বলছে। এখানে দেখা যাচ্ছে যে বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে ওই বৃত্তে সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যাবে প্রতি বছর? এই রিলেটেড একটা প্রশ্ন টিচাররা মনে হয় দেয়, যে বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে ওই বৃত্তে সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যাবে। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু দেখি আগে স্পর্শক সম্পর্কিত। তো ভাইয়া স্পর্শক সম্পর্কিত যেহেতু চাচ্ছে, আমি আগে বলি যে যদি কখনো একটা বিন্দু আর একটা বৃত্ত দেওয়া থাকে, হ্যাঁ খেয়াল করো, একটা বিন্দু আর একটা বৃত্ত, বেসিকটা কি ভাই? এটা একটা বৃত্ত, একটা কেন্দ্র তো এখানে আসি, ওর ভিতরে আমি একটা কি নিলাম? বিন্দু নিলাম, ওর ভিতরে একটা বিন্দু নিলাম। ভাইয়া ভিতরে যদি কখনো বিন্দু নেই, মনে রাখবা কোনো স্পর্শক থাকবে না, অর্থাৎ আমরা বলতে পারি স্পর্শক নেই। যদি কখনো কি নেই, একটা ভিতরে বা কি নেই, বিন্দু নেই, তাহলে সেখানে কি থাকবে না? স্পর্শক থাকবে না।
আবার যদি ভাইয়া একটা বৃত্তের পরিধির গায়ে অথবা বৃত্তের উপরে যদি আমরা একটা বিন্দু নিই, বৃত্তের উপরে আমি একটা বিন্দু নিচ্ছি ভাই, এই যে এখানে আমি বিন্দুটা নিলাম, আবারও বলতেছি বৃত্তের উপরে কি নিচ্ছি, একটা বিন্দু নিচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে ভাইয়া আমরা কিন্তু বলতে পারি যদি বৃত্তের উপরে একটা বিন্দু নেই তাহলে সেই ক্ষেত্রে একটা স্পর্শক আঁকা যাবে। কয়টা স্পর্শক আঁকা যাবে? একটা স্পর্শক আঁকা যাবে। হ্যাঁ, বৃত্তের উপরে যদি একটা বিন্দু হয় তাহলে স্পর্শক আঁকা যাবে কয়টি? একটি। অর্থাৎ আমরা এখানে পাইলাম কয়টা স্পর্শক? একটা স্পর্শক। ওকে, আবারও বলতেছি বৃত্তের ভিতরে যদি কোনো বিন্দু হয় তাহলে স্পর্শক আঁকা যাবে না, অর্থাৎ কোনো স্পর্শক নাই। কিন্তু যদি বৃত্তের পরিধির উপরে একটা বিন্দু অবস্থিত থাকে তাহলে সেই ক্ষেত্রে স্পর্শক আঁকা যাবে একটি, সেই ক্ষেত্রে স্পর্শক আঁকা যাবে একটি। আচ্ছা ভাইয়া, যদি দেখা গেছে যে বৃত্তের কোথায়, বৃত্তের বাহিরে যদি কি থাকে, একটা বিন্দু থাকে, বৃত্তের বাহিরে যদি একটা বিন্দু থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা একটু দেখি, এটা যদি একটা বৃত্ত হয় আর বিন্দুটা যদি ভাই কোথায় নেই, এখানে নেই, হ্যাঁ, অর্থাৎ বাহিরে যদি একটা কি নেই ভাইয়া, বিন্দু নেই, বৃত্তের বাহিরে যদি একটা বিন্দু নেই তাহলে সেই ক্ষেত্রে স্পর্শক আঁকা যাবে ভাইয়া কয়টা? স্পর্শক আঁকা যাবে দুইটা। তো আমরা একটু দেখি স্পর্শক কোন দুইটা আঁকা যাচ্ছে। স্পর্শক আঁকা যাবে দুইটা। দেখো ভাই, আমরা বাহিরে একটা কি নিতেছি, বিন্দু নিতেছি, বাহিরে একটা বিন্দু নিতেছি, এই যে এটা, এই বিন্দুটা একটু বড় করে দেখাইলাম, এটা ধরো পি বিন্দু। এখন স্পর্শক কয়টা আঁকা যাইতেছে ভাই একটু দেখো, যে এখান থেকে একটা স্পর্শক, আবার এখান থেকে একটা স্পর্শক আঁকা যাচ্ছে। অর্থাৎ যদি কখনো বিন্দু বাহিরে থাকে তাহলে সেই ক্ষেত্রে স্পর্শক আঁকা যাবে কয়টি? স্পর্শক আঁকা যাবে এখানে একটা আর এখানে একটা। যদিও দুইটা স্পর্শকের দৈর্ঘ্য সমান, তো আমরা বলতে পারি কয়টি ভাইয়া? দুইটি। কয়টি? দুইটি। কখনো যদি বৃত্তের কি হয়, বৃত্তের বাহিরে কোনো বিন্দু থাকে অর্থাৎ বহিস্থ বিন্দু, তাহলে বহিস্থ বিন্দু থেকে বৃত্তে কয়টা স্পর্শক আঁকা যাবে? দুইটা স্পর্শক আঁকা যাবে। তো আশা করি এইটুকু বুঝতে পারছেন। অর্থাৎ এবার যদি আমরা কি করি ভাইয়া, যে একটা বৃত্ত বিন্দু নিয়ে তো বললাম, হ্যাঁ, এবার যদি দুইটা বৃত্ত পরস্পর আসে, দুইটা বৃত্ত কেমন আসতেছে ভাইয়া, এখানে একটা আমরা কি নিতেছি, যে বৃত্ত নিতেছি, খেয়াল করেন ভাইয়া, এখানে একটা বৃত্ত, আবার আরেকটা বৃত্ত পরস্পরকে এমন ভাবে নিলাম যাতে দুইটা বৃত্ত পরস্পরকে অন্তস্থ ভাবে স্পর্শ করে না, বা বহিস্থ ভাবে বললাম, হ্যাঁ, দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থ ভাবে স্পর্শ করে। হ্যাঁ, এটা আরেকটা বৃত্ত নিতেছি, দুইটা বৃত্ত পরস্পরকে কিভাবে স্পর্শ করতেছে? বহিস্থ ভাবে স্পর্শ করতেছে। কিভাবে আমি একটু দেখি, এখানে আরেকটা বৃত্ত নিলাম ভাইয়া, এই যে দেখা যাইতেছে এখানে বৃত্ত দুইটা পরস্পরকে কিভাবে স্পর্শ করছে? বহিস্থভাবে স্পর্শ করছে। হ্যাঁ, আবারও বলতেছি ভাই, দুইটা বৃত্ত কিভাবে স্পর্শ করছে? দুইটা বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করছে। তো যদি বহিস্থভাবে স্পর্শ করে, আমি এখানে লিখতেছি দুইটা বৃত্ত পরস্পরকে কিভাবে স্পর্শ করতেছে? দুইটা বৃত্ত ভাই পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করতেছে। তাহলে আমি এখানে লিখে দিলাম কিভাবে স্পর্শ করে? বহিস্থভাবে স্পর্শ করলে। বহিস্থভাবে কি স্পর্শ করলে। তো বহিস্থভাবে স্পর্শ করলে কয়টা বৃত্ত আঁকা যায় ভাইয়া? কয়টা স্পর্শক আঁকা যাবে? তাহলে আমরা দেখি ভাইয়া, কখনো যদি বহিস্থভাবে স্পর্শ করে তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় স্পর্শক আঁকা যাবে, এটাকে বলা হয় সাধারণ স্পর্শক। কি স্পর্শক বলা হবে ভাইয়া? সাধারণ স্পর্শক। সাধারণ স্পর্শক। দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে তাহলে কয়টা স্পর্শক আঁকা যায় আমরা একটু সেটা দেখতেছি। এই যে অলরেডি আমরা একটা স্পর্শক পাইলাম, আরেকটা স্পর্শক আমরা এখানে পাইলাম, আরেকটা স্পর্শক কি আঁকা যাবে? অনেকে কল্পনা করে ভাই এখানে একটা এখানে একটা, নো ভাইয়া, সাধারণ স্পর্শক, অর্থাৎ এমন একটা স্পর্শক, এমন স্পর্শক যে স্পর্শক দুইটা বৃত্তকে একটা রেখা দ্বারা কি করা যাবে? স্পর্শ করা যাবে। একটা রেখা দ্বারা কি করা যাবে ভাইয়া? স্পর্শ করা যাবে। তো অলরেডি অনেকে এখানে যদি দেয় এটা কিন্তু হবে না ভাইয়া, কারণ কি একটা বৃত্তকে কি করছে? স্পর্শ করছে। কিন্তু আমার দুইটা বৃত্তকে স্পর্শ করতে হবে। তাহলে দুইটা বৃত্তকে স্পর্শ করার আরেকটা ওয়ে আছে ভাইয়া, এই যে এখানে। অর্থাৎ দেখা গেছে এখানে কয়টা ভাইয়া? তিনটি। বহিস্থভাবে স্পর্শ করলে স্পর্শক আঁকা যাবে কয়টি? তিনটি। বহিস্থভাবে স্পর্শ করলে স্পর্শক আঁকা যাবে কয়টা ভাইয়া? তিনটা। তার মানে দেখেন আমরা কিন্তু একটা এমসিকিউতে ছিলাম, কিন্তু আমি আপনাকে একটা এমসিকিউর বদলে আরো যতগুলো বেসিক হইতে পারে আমি সেগুলো বলে দিচ্ছি। হ্যাঁ, এখানে কি বলছে? বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে। তো আমরা সেটার উত্তর অলরেডি পেয়ে গেছি। আমি বলছি বৃত্তের ভিতরে যদি কোনো একটা বিন্দু থাকে তাহলে স্পর্শক পাওয়া যাবে না। বৃত্তের পরিধির গায়ে যদি কি ভাইয়া একটা বিন্দু থাকে তাহলে সেই ক্ষেত্রে স্পর্শক পাওয়া যাবে কয়টা? একটা। আর যদি বৃত্তের বাহিরে কোনো বিন্দু থাকে তাহলে সেই ক্ষেত্রে স্পর্শক আঁকা যাবে কয়টা? দুইটা আঁকা যাবে। এবার বিন্দু থেকে বের হয়ে দুইটা বৃত্তকে নিলাম,
যদি ভাইয়া দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, দুইটা বৃত্ত যদি ভাইয়া পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, তাহলে সেই ক্ষেত্রে ভাইয়া স্পর্শক আঁকা যাবে, স্পর্শক আঁকা যাবে তিনটা। এবার যদি ভাইয়া দুইটা বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করে, দুইটা বৃত্ত পরস্পরকে যদি ভাইয়া অন্তস্থভাবে স্পর্শ করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা একটু দেখি। দুইটা বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করতেছে ভাইয়া, অন্তস্থ বলতে আমরা বুঝি একজনের পেটের ভিতরে আরেকজনকে ঢুকাই দিলে, অর্থাৎ কেমন আসে, এটা যদি ভাইয়া একটা বৃত্ত হয়, এটা যদি একটা বৃত্ত হয়, ওর ভিতরে আমি আরেকটা কি অ্যাড করে দিচ্ছি ভাইয়া, ওর ভিতরে আমি আরেকটা কি অ্যাড করে দিচ্ছি, ওর ভিতরে আরেকটা বৃত্ত অ্যাড করে দিচ্ছি। কোথায়? এই যে আমি আরেকটা বৃত্ত এখানে অ্যাড করে দিচ্ছি, অন্তস্থভাবে স্পর্শ করতেছে, এই যে অন্তস্থভাবে স্পর্শ করতেছে। অর্থাৎ একটা বৃত্তের ভিতরে যদি আরেকটা বৃত্ত দিয়ে দিই, এটাকে আমরা বলে থাকি কিভাবে স্পর্শ করতেছে ভাইয়া, অর্থাৎ অন্তস্থভাবে যদি স্পর্শ করে, অন্তস্থভাবে যদি স্পর্শ করে, অর্থাৎ এখানে আমি লিখে দিতেছি কিভাবে স্পর্শ করতেছে, অন্তস্থ ভাবে স্পর্শ করলে, অন্তস্থভাবে কি করলে, স্পর্শ করলে, অন্তস্থভাবে স্পর্শ করলে। অর্থাৎ যদি কখনো অন্তস্থভাবে স্পর্শ করে, তাহলে সেই ক্ষেত্রে সাধারণ স্পর্শক কয়টা আঁকা যাবে ভাইয়া, সেই ক্ষেত্রে দেখা যেতেছে শুধুমাত্র একটা সাধারণ স্পর্শক আঁকা যাবে। সেই ক্ষেত্রে শুধুমাত্র কয়টা স্পর্শক আঁকা যাবে ভাইয়া, শুধুমাত্র একটা সাধারণ স্পর্শক আঁকা যাবে। যদি ভাইয়া অন্তস্থভাবে স্পর্শ করে, তাহলে সেই ক্ষেত্রে কয়টা ভাইয়া, একটা সাধারণ স্পর্শক আঁকা যাবে। এবার যদি ভাইয়া দুইটা বৃত্ত পরস্পরকে শুধু ছেদ করে, নট স্পর্শ, স্পর্শ করে নাই, দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করছে, ছেদ বলতে এখানে একটা বৃত্ত, আবার এখানেও একটা বৃত্ত, তাহলে দুইটা বৃত্ত পরস্পরকে কি করছে ভাইয়া, ছেদ করছে, দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করছে। যদি দুইটা বৃত্ত পরস্পরকে কখনো কি করে থাকে, ছেদ করে থাকে, কখনো যদি দুইটা বৃত্ত পরস্পরকে কি করে থাকে ভাইয়া, ছেদ করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে স্পর্শক আঁকা যাবে মাত্র দুইটি, এখানে একটা আর এখানে একটা। ভাইয়া অনেকে ভাবে মাঝখানে, এবার কিন্তু আর মাঝখানে হবে না, কারণ আগেরটা স্পর্শ করছিল, কিন্তু এবার কিন্তু স্পর্শ করে নাই ভাইয়া, এবার কি করছে, ছেদ করছে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যখন কি করা হয় ভাইয়া, যখন ছেদ করা হয়, যখন কি করা হবে ভাইয়া, যখন ছেদ করা হবে, সেই ক্ষেত্রে স্পর্শক আঁকা হবে কয়টা, দুইটা স্পর্শক আঁকা যায়। তো এই কনসেপ্ট গুলো কিন্তু মনে রাখতে হবে। এবার যদি ভাইয়া কোনো বৃত্ত, দুইটা বৃত্ত যদি পরস্পরকে কোনোভাবেই না করে, কি করে, কোনোভাবেই ছেদ করলো না, অন্তস্থ ভাবেও না, বহিস্থ ভাবেও না, স্পর্শ করে নাই, ছেদও করে নাই, অর্থাৎ দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করে নাই, ছেদও করে নাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি একটু দেখি যে যদি আমরা দেখি ভাইয়া যে কোন দুইটা বৃত্ত যদি পরস্পরকে কি করে নাই, স্পর্শ করে নাই, ছেদও করে নাই, তাহলে আমরা একটু দেখি। এখানে আমি আঁকলাম, মুছে দিলাম। আচ্ছা দেখি, এখানে আমি যদি দুইটা বৃত্ত এবার পরস্পরকে কি করাই, কোনোভাবেই ছেদ করলো না, হ্যাঁ, অর্থাৎ এখানে একটা বৃত্ত, আবার এখানে একটা বৃত্ত, অর্থাৎ অন্তস্থ ভাবে ছেদ করে নাই, বহিস্থ ভাবে ছেদ করে নাই, তাহলে সেই ক্ষেত্রে আমি কয়টা স্পর্শক আঁকতে পারবো, দেখা যাইতেছে ভাইয়া সেই ক্ষেত্রে স্পর্শক আঁকা যাবে, অনেকেই কল্পনা করতেছে, যারা পারেন তারা উত্তর দিয়ে দেন, হ্যাঁ উত্তর দিয়ে দেন, আমি দেখতেছি, তারপর আমি মিলাই নিতেছি। দেখেন এখানে একটা স্পর্শক ভাইয়া ঠিক এভাবে যাবে, আরেকটা স্পর্শক ঠিক এভাবে যাবে, অর্থাৎ কয়টা হইলো, দুইটা। আবার যদি একটু ভালোভাবে তাকান, তাহলে দেখতে পাবেন ভাইয়া এখানে আরো দুইটা স্পর্শক আঁকা যাবে। সেটা হইছে, একটু যদি কোনাকুনি নেই, অর্থাৎ এখানে একটা, এখানে একটা, অর্থাৎ এখানে স্পর্শক কয়টা হইলো ভাইয়া, এখানে স্পর্শক কিন্তু হইছে ভাইয়া চারটা, তার মানে সর্বোচ্চ। দেখেন দুইটা বৃত্ত যদি পরস্পরকে কি না করে, পরস্পরকে ছেদ না করে, ছেদ না করে, কোনোভাবেই ছেদ করতেছে না, তাহলে সেই ক্ষেত্রে স্পর্শক আঁকা যাবে কয়টি, সেই ক্ষেত্রে স্পর্শক আঁকা যাবে চারটি, সেই ক্ষেত্রে স্পর্শক আঁকা যাবে চারটি। তো আমরা সলভ করতেছিলাম একটা এমসিকিউ, কিন্তু তার আদলে আমরা এখন দেখি উত্তর কি চাইছে আমাদের, এখানে একটা প্রশ্নে কি চাইছে, যে বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে, কোন পার্টটা ভাইয়া, এই যে দেখেন বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে ওই বৃত্তের সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যাবে। তাহলে দেখা যাইতেছে বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে ওই বৃত্তের সর্বোচ্চ দুইটি স্পর্শক আঁকা যাবে, কয়টি, দুইটি স্পর্শক আঁকা যাবে। আশা করি এতটুকু বুঝতে পারছি ভাইয়া, তাই না? আচ্ছা এবার আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই। দেখেন ভাইয়া কয় নাম্বার প্রশ্নটা, 5 নাম্বার প্রশ্নটা দেখি, আপনারা 5 নাম্বার প্রশ্নটার উত্তর পারেন কিনা। আমি ততক্ষণ একটু সবার কমেন্ট গুলো পড়ি। অর্থাৎ
একটা বৃত্তের ভিতরে যদি ঠিক মতো লেখা দেখা যাইতেছে তো? আচ্ছা আচ্ছা ভাইয়া। কি ভাই, আপনার ক্লাস দেখে অ্যাডমিশনের পড়া বাদ দিয়ে ক্লাস করতেছি হাবিব। থ্যাংক ইউ ভাইয়া, এটাই আমার জন্য অনেক, এটাই আমার জন্য অনেক। তবে হ্যাঁ, অ্যাডমিশনের পড়া পড়তে হবে এখন। তোর এটা এখন লাগবে না, তোর এখন এটা লাগবে না, তো তুই কি কর, তোর অ্যাডমিশনের পড়া পড়। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ। যারা উত্তর পারেন দিয়ে দেন, যারা উত্তর পারেন ভাইয়া দিয়ে দেন। আচ্ছা, তাহলে আমরা এখানে একটু দেখি ভাইয়া পরের প্রশ্নটাতে কি বলছে, যে কোন বৃত্তের উপচাপের অনুবন্ধী চাপে, কোন বৃত্তের উপচাপের অনুবন্ধী চাপে অন্তর্লিখিত কোণ। তো এটা নিয়ে আমরা একটু আগে আলোচনা করে আসি ভাইয়া। কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ, কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ, আমরা একটু দেখি ভাইয়া। আচ্ছা, কোন বৃত্তের উপচাপের অনুবন্ধী চাপে অন্তর্লিখিত কোণ। আচ্ছা, আগে বেসিকটা বুঝি ভাই। একটা বৃত্ত নিলাম, একটা বৃত্ত, বৃত্ত চাপ কি আগে বুঝি। হ্যাঁ, বৃত্ত চাপ কি ভাইয়া, এটা যদি আমি একটা বৃত্ত নেই, খেয়াল করবেন, আমি মনে করেন এটা একটা বৃত্ত নিতেছি, এটা একটা বৃত্ত নিলাম ভাইয়া। এই বৃত্তকে আমি দুইটা সেগমেন্টে ভাগ করলাম, মনে করেন এটা একটা, এটা একটা, কাইটা নিলাম। এখানে যদি ভাইয়া কেন্দ্রে যদি একটা কম্পাস বসাই, এই বৃত্তটা আঁকার জন্য কম্পাসটাকে পুরাটা ঘুরাইতে হয়, পুরো বৃত্তটা আঁকার জন্য। অর্থাৎ একটা পুরো চাপ সম্পন্ন করলে, কম্পাসে কাটা ধরে পুরোটা যদি চাপ সম্পন্ন করি, একটা বৃত্ত উৎপন্ন হয়। কিন্তু ভাইয়া যদি দেখা গেছে আমি পুরোটা না, আমি অল্প একটু ফিল আপ করলাম, এখানে বসে আমি এই যে শুধু নিচের টুকু, এই যে দাঁতের মধ্যে দিয়ে অংশ দেখা যাইতেছে, আমি যদি শুধুমাত্র সেই দুইটা ফিল আপ করি, আমি শুধু সেই দুইটা যদি ফিল আপ করি, অর্থাৎ এতটুকু, অর্থাৎ এ একটা বিন্দু আর বি যদি একটা বিন্দু হয়, তাহলে এ বি বিন্দু পর্যন্ত যদি নেই, দেখেন আপনি ফার্স্ট অফ অল একটা বড় পোর্শন পাওয়া যেতেছে, একটা ছোট পোর্শন পাওয়া যেতেছে, তাই না ভাইয়া? অর্থাৎ একটা আমরা বলতে পারি এই উপরের টুকু একটা চাপ, নিচের টুকু একটা চাপ, উপরের টুকু একটা চাপ, নিচের টুকু একটা চাপ। অর্থাৎ আমি সহজ ভাবে যদি বলি ভাইয়া, একটা বড় চাপ আর একটা কি ভাইয়া, ছোট চাপ, একটা বড় চাপ একটা ছোট চাপ। তাহলে দেখেন বড় ছোট, বড় ছোট, বারবার বলতেছি বড় ছোট, যেহেতু বলতেছি, তাহলে বড় চাপ যেটা বড়, দেখেন বড় বলতে আমরা যেটা বুঝে থাকি অধিক, অধি, এই যে অধি, দেখেন আপনি ঠোঁট উচ্চারণ করেন বড় বা অধি, অর্থাৎ যেই চাপটা বড় হয় সেই চাপটাকে আমরা বলে থাকি কি চাপ ভাইয়া, যেটা বড় হয়, যেটা বড় হবে আমরা সেটাকে বলবো অধি চাপ। যেই চাপটা বড় হবে তাকে আমরা বলবো কি, অধি চাপ। যেই চাপটা বড় হবে আমরা সেই চাপটাকে কি বলবো, অধি চাপ। আবারও বলতেছি কি চাপ ভাইয়া, অধি চাপ। যেই চাপটা বড় হবে সেই চাপটাকে আমরা কি বলবো, অধি চাপ। হ্যাঁ, কারণ ঠোঁটের ঠোঁট ঠোঁট মিলান অধি, অধি মানে কি অনেক, অধি মানে কি অনেক, তাই অধি চাপ। বড় চাপ মানে কি, বড় চাপ মানে কি অধি চাপ, বড় চাপ। হ্যাঁ, বড় চাপ, বড় চাপ মানে কি ভাইয়া, বড় চাপ মানে অধিচাপ, বড় চাপ মানে কি ভাইয়া, অধিচাপ। আরেকটা দেখেন ভাইয়া, যদি ভাইয়া ছোট চাপ, দেখেন ছোট চাপ, ছোট চাপ, এটা একটা ছোট চাপ। হ্যাঁ, ছোট চাপ, এই ছোট চাপকে আমরা বলে থাকি কি চাপ, ছোট চাপকে আমরা বলবো ভাইয়া, ছোট চাপকে বলি আমরা উপচাপ। দেখেন উপটা আপনি উচ্চারণ করেন ভাইয়া, উপটাকে যদি উচ্চারণ করেন তাহলে দেখতে পাবেন, উপটাকে যদি উচ্চারণ করি ভাইয়া তাহলে দেখা যাবে উপচাপ। হ্যাঁ, উপচাপ, উপচাপ, এই দেখেন উপ, উপ যখন আমরা উচ্চারণ করি তখন ঠোঁটটা ছোট হয়ে আসে, উপ, উপ, ঠোঁটটা ছোট হয়ে আসে, অর্থাৎ উপচাপ মানে ছোট চাপ, উপচাপ মানে কি ছোট চাপ। তাহলে দেখেন অধিচাপ মানে বড় চাপ, উপচাপ মানে ছোট চাপ। যদিও অর্ধচাপও আছে, অর্ধচাপ বলতে যদি সমান চাপ নিতাম, উপরেরটাও সেম নিচেরটাও সেম, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো এটাকে কি চাপ, অর্ধচাপ। সেটাকে কি বলবো, অর্ধচাপ। তাহলে এখানে যেহেতু দুইটা চাপ পাইছি, একটা অধিচাপ আর একটা কি চাপ পাইছি ভাইয়া, একটা উপচাপ পাইছি। যেহেতু দুইটা চাপ পাইছি, এবার আমি খেলাটা কি দেখাই, দেখেন দুইটা চাপ, তার মানে আমি দুইটা চাপ অলরেডি শিখে ফেলছি ভাইয়া, দুইটা চাপ শিখে ফেলছি। যে আমি এখানে একটা বৃত্ত নিলাম, হ্যাঁ, এই যে বৃত্তটা যে নিছি, আমি দুইটা পোর্শন কেটে নেই ভাইয়া। দেখেন দেখেন দুইটা আমি যদি চাপ নেই, এখানে এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম, হ্যাঁ, এখানে ভাই একটা পয়েন্ট নিতেছি আর এখানে একটা পয়েন্ট নিতেছি, দুইটা পয়েন্টের নাম দিচ্ছি ভাই, এটা এ পয়েন্ট আর এটা ভাই বি পয়েন্ট।
কয়টা পয়েন্ট নিলাম? দুইটা পয়েন্ট নিলাম। ভাই দুইটা পয়েন্ট, একটা উপরে একটা বড় চাপ, নিচে একটা ছোট চাপ। এইবার আমি যেই কাজটা করতেছি ভাইয়া, এই দুইটা পয়েন্টের আমি উপরে একটা বিন্দু নিব। দেখেন আমি মনে করেন এখানে তো সেন্টার আছেই, এখানে সেন্টার আছে, হ্যাঁ সেন্টার, এটা আমি ধরলাম ও, এটা ধরলাম কি? ও ধরলাম। খেয়াল করবেন, ও কেন্দ্র। ভাইয়া এ বি একটা চাপ, এই চাপের উপরে একটা বিন্দু নিব, আর এসি একটা এবি বড় একটা চাপ, সেই চাপের উপর একটা বিন্দু নিতেছি। তো আমি যদি ভাইয়া কি করি, এবি চাপের উপর একটা বিন্দু নেই, অথবা মানে উপচাপের উপর একটা বিন্দু নিচ্ছি, বা অধিচাপের উপর একটা বিন্দু নিচ্ছি। খেয়াল করেন আমি অধিচাপের উপর একটা বিন্দু নিলাম, বড় চাপের উপরে একটা বিন্দু নিলাম, সেটা এ, শুধু সি দিলাম, বড় চাপ। তাহলে দেখেন এটা কার উপরে? অধিচাপের উপরে। কার উপরে? অধিচাপের উপরে। তো এটাকে বলা হয় অধিচাপে। অধিচাপে। আচ্ছা এই জায়গায় আমাদের যেই জিনিসটা আগে বললাম, এটা কি? অধিচাপ। এটা কি আহ বড় চাপ। এটা কি ছোট চাপ বা উপচাপ? এই জায়গায় একটা কথা বলে দেই, অনুবন্ধী। হ্যাঁ, অনুবন্ধী কথাটার মানে কি? অনুবন্ধী কথাটার মানে হয়েছে অধিচাপের বিপরীত চাপ। অধিচাপের বিপরীত চাপ এটাকে বলা হয় অনুবন্ধী। আবার উপচাপের বিপরীত চাপ সেটাকে বলা হয় কি? তার অনুবন্ধী। তাহলে আমি এখানে একটা নোট লিখে ফেলতে পারি ভাইয়া। সেই নোটটা কি? সেই নোটটা হচ্ছে যে উপচাপের অনুবন্ধী চাপ। উপচাপের কি চাপ ভাইয়া? উপচাপের অনুবন্ধী চাপ। উপচাপের উপচাপের অনুবন্ধী চাপ হলো, উপচাপের অনুবন্ধী চাপ অধিচাপ। হ্যাঁ, উপচাপের অনুবন্ধী চাপ কি ভাইয়া? অধিচাপ। উপচাপের অনুবন্ধী চাপ অধিচাপ। তাহলে আমি বিপরীত ভাবে এটাকে কি বলতে পারি? অধিচাপের অনুবন্ধী চাপ কি? উপচাপ। তাই না? কখনো যদি বলা হয় অধিচাপের অনুবন্ধী চাপ, তার মানে সেটা কি হবে? উপচাপ। আবার যদি বলি উপচাপের অনুবন্ধী চাপ, তো উপচাপের অনুবন্ধী চাপ আবার কি হয়ে যাবে? অধিচাপ হয়ে যাবে। তো এখানে আমি দেখেন একটা, এটাকে বলতেছি উপচাপ, এটাকে বলতেছি অধিচাপ। অধিচাপের উপর একটা কি নিছি? বিন্দু নিছি। তো এই যে বিন্দুটা নিছি, আমি যদি এই অধিচাপের উপরে একটা কোণ অঙ্কন করতে চাই, তাহলে আমাকে যে কাজটা করতে হবে, ফার্স্ট বিন্দু থেকে ওই পয়েন্টে যাইতে হবে, সেই পয়েন্ট থেকে লাস্ট বিন্দুতে ব্যাক করতে হবে। অর্থাৎ একটা কোণ উৎপন্ন হয়েছে, তাই না ভাইয়া? একটা কোণ উৎপন্ন হয়েছে, এবং সেই কোণটা যদি আপনি জ্যামিতিক্যালি দেখেন, তাহলে দেখা যাবে সেই কোণটা 90 ডিগ্রি থেকে ছোট হবে ভাইয়া। কি থেকে? 90 ডিগ্রি থেকে ছোট হবে। অর্থাৎ 90 ডিগ্রি থেকে যেহেতু ছোট হয়, তাই সেই কোণটাকে আমি বলে থাকি কি কোণ ভাইয়া? সূক্ষ্মকোণ। কি কোণ বলবো? সূক্ষ্মকোণ। 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে আমরা কি বলবো? সূক্ষ্মকোণ। কিন্তু এটা কোথায় অঙ্কন করছি ভাইয়া? অধিচাপে অন্তর্লিখিত। আবারও বলতেছি, অধিচাপে অন্তর্লিখিত। মানে অর্থাৎ অধিচাপের ভিতরে যেই কোণটা লিখিত হয়েছে, অধিচাপের ভিতরে যেই কোণটা লিখিত হয়েছে তাকে বলা হয় অধিচাপে অন্তর্লিখিত। অধিচাপে অন্তর্লিখিত। আচ্ছা পাইলাম। এবার আমি একটু যদি পরেরটাতে যাই, এবার আমি যাচ্ছি কোন চাপে? উপচাপে। হ্যাঁ, এই যে উপচাপের উপরে আমি একটা বিন্দু নিচ্ছি, আমি সেই বিন্দুটা নিলাম, এটা ডি বিন্দু নিলাম। হ্যাঁ, ডি বিন্দু নিলাম। তাহলে ফার্স্ট বিন্দু থেকে যদি আমি ডি বিন্দুতে যাই, আর ডি থেকে যদি আবার লাস্ট বিন্দুতে যাই চাপের, তাহলে একটা এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে ভাইয়া, সেই কোণটা যদি অবভিয়াসলি আপনি জ্যামিতিক্যালি প্রমাণ করেন, দেখবেন এটা 90 ডিগ্রির চেয়ে কি আসবে? বেশি আসবে ভাইয়া। অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে যদি বেশি আসে, তাহলে সেই কোণটাকে আমরা কি কোণ বলে থাকি ভাইয়া? সেই কোণটাকে আমরা বলে থাকি স্থূল কোণ। সেই কোণটাকে কি কোণ বলবো? স্থূল কোণ। অর্থাৎ আমি এখানে বলতে পারতেছি যে, একটু সামারি করি, দেখেন এটা ছিল অধিচাপ। তো অধিচাপের উপরে আমরা যে কোণটা পাইছি সেই কোণটাকে বলছি সূক্ষ্মকোণ, আর এটা ছিল উপচাপ, আর উপচাপের অন্তর্লিখিত কোণটা পাইছি আমরা স্থূলকোণ। তাই আমি এখানে একটা ছোট্ট নোট পড়াই, সেই নোটটা আমরা একটু মনে রাখবো। সেই নোটটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের জন্য কি খুবই খুবই সহজ হয়ে যাবে। দেখেন এটা বড় চাপ ছিল, তাই না? তাই সহজভাবে যদি আমি বলি, বড় চাপে ছোট কোণ, ছোট চাপে বড় কোণ, সহজভাবে মনে রাখবো যে কি, বড় চাপে ছোট কোণ, বড় চাপে ছোট কোণ, ছোট চাপে বড় কোণ। সহজ হয়ে গেল না এখন?
ভাই কোন চাপটা বড়? অধিচাপটা বড়, তাহলে অধিচাপে কোনটা কি হবে? সূক্ষ্মকোণ হবে। আর ভাই কোন চাপটা বড়, কোন চাপটা ছোট? ভাই অবশ্যই উপচাপটা ছোট। উপচাপটা যেহেতু ছোট, তাহলে ছোট চাপে কি কোণ উৎপন্ন হবে? বড় কোণ উৎপন্ন হবে, অর্থাৎ স্থূল কোণ উৎপন্ন হবে। তাহলে এবার আমরা যদি এই এমসিকিউটার উত্তর দেই, দেখেন কি বলছে, কোন বৃত্তের উপচাপে অনুবন্ধী চাপে, কোন বৃত্তের উপচাপের অনুবন্ধী চাপে, তো উপচাপের অনুবন্ধী চাপ, উপচাপের অনুবন্ধী চাপ অধিচাপ। অর্থাৎ আপনাকে ডিরেক্টলি বলতে পারতো, কিন্তু সেটাকে একটু ঘুরায় বলছে যে কোন বৃত্তের উপচাপের অনুবন্ধী চাপে। তো উপচাপের অনুবন্ধী চাপ বলতে অধিচাপে অন্তর্লিখিত কোণ। তো ভাইয়া অধিচাপে অন্তর্লিখিত কোণ কি হবে? বড় চাপ। বড় চাপে কি কোণ? ছোট কোণ। বড় চাপে কি কোণ? ছোট কোণ, অর্থাৎ সূক্ষ্ম কোণ। বড় চাপে কি কোণ? ছোট কোণ। এটা কিন্তু আরেকটা ঘুরাই দিতে পারতো যে কোন বৃত্তের, সহজভাবে যদি বলতে চাই, কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ কি? কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ। আবার বলতে পারতো কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ তাহলে স্থূলকোণ। আবার দুইটা ঘুরায়, এই যে কোন বৃত্তের উপচাপের অনুবন্ধী চাপে, কোন বৃত্তের উপচাপের অনুবন্ধী চাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ, কোন বৃত্তের অধিচাপের অনুবন্ধী চাপে, অর্থাৎ এখানে অধিচাপ দিত, কোন বৃত্তের অধিচাপের অনুবন্ধী চাপে, তো অধিচাপের অনুবন্ধী চাপ হচ্ছে উপচাপ, অর্থাৎ উপচাপে অন্তর্লিখিত কোণটা কি হবে? স্থূলকোণ, তাই না? উপচাপের অনুবন্ধী চাপে উৎপন্ন হবে কোনটা কি? উপচাপের অনুবন্ধী চাপে উৎপন্ন কোনটা হবে? সূক্ষ্মকোণ। আর অধিচাপের অনুবন্ধী চাপে উৎপন্ন কোনটা হবে? স্থূলকোণ। সহজ ভাষায় আমরা এটা মনে রাখবো, বড় চাপে ছোট কোণ, ছোট চাপে বড় কোণ, বড় চাপে ছোট কোণ, ছোট চাপে বড় কোণ। এই কনসেপ্টটা যদি আমাদের ক্লিয়ার থাকে, এখান থেকে এই এমসিকিউটা প্রতি বছর খুবই খুবই গুরুত্ব সহকারে পরীক্ষা আসে, যে কোনো বোর্ড থেকে পরীক্ষা দেন আপনি, এটা আপনার আসে। তো আশা করি এতটুকু বুঝতে পারছেন সবাই। আমি একটু দেখে আসি সবাই কি কি আমাকে কি গালি দিতেছে কিনা, কারণ পড়াইতে টড়াইতে তো পারি না ভাইয়া। বহিস্থ কোনো বিন্দু থেকে ওটা করতে পারেন কিনা? আচ্ছা, আমরা পরবর্তী টপিকটাতে যদি যাই ভাইয়া, পরবর্তী টপিকটাতে যদি যাই, ঠিক দেখা যাইতেছে তো ভাইয়া? আচ্ছা, অর্থাৎ আমরা যদি পরেরটাতে যাই, কি বলছে? বৃত্তের অভ্যন্তরস্থ একটি বিন্দু, বৃত্তের অভ্যন্তরস্থ একটা বিন্দু এবং বহিস্থ একটা বিন্দুর সংযোজক রেখাংশ বৃত্তটিকে কতটি বিন্দু ছেদ করে? হুম, বৃত্তের অভ্যন্তরস্থ একটা বিন্দু। আচ্ছা, বৃত্তের অভ্যন্তরস্থ একটা বিন্দু বলছে কিন্তু ভাইয়া, তাই না? তো বৃত্তের অভ্যন্তরস্থ একটা বিন্দু বলতে বোঝায়, এটা যদি একটা বৃত্ত নেই, তার ভিতরে একটা বিন্দু নিলাম, তাহলে বলছে বৃত্তের অভ্যন্তরস্থ একটি বিন্দু এবং বহিস্থ একটি বিন্দু। তো ভাইয়া বাহিরে একটা বিন্দু নিলাম। হ্যাঁ, খেয়াল করবেন, বৃত্তের অভ্যন্তরস্থ একটা বিন্দু এবং বহিস্থ একটা বিন্দু, এটা অভ্যন্তরস্থ বিন্দু এ, এটা বহিস্থ বিন্দু বি। তাহলে বৃত্তের অভ্যন্তরস্থ একটা বিন্দু এবং বহিস্থ একটা বিন্দুর সংযোজক রেখাংশ, তো ভাইয়া সংযোজক রেখাংশটা এটা আঁকলাম। বলছে সংযোজক রেখাংশ বৃত্তটিকে কতটি বিন্দু ছেদ করে? ভাইয়া যদি একটু ভালোভাবে তাকান, সংযোজক রেখাংশটা বৃত্তটিকে শুধুমাত্র একটা বিন্দুতে ছেদ করতেছে, তাই না ভাইয়া? অর্থাৎ এটা যদি পি বিন্দু ধরি, বৃত্তের অভ্যন্তরস্থ একটা বিন্দু এবং বহিস্থ একটা বিন্দুর সংযোজক রেখাংশটা বৃত্তটিকে কতটি বিন্দু ছেদ করে, তাই না? অর্থাৎ বৃত্তটিকে কয়টা বিন্দুতে ছেদ করতেছে? এটা সংযোজক রেখাংশ, এটা বৃত্ত, কয়টা বিন্দুতে ছেদ করতেছে? একটা বিন্দুতে ছেদ করতেছে। তাহলে উত্তর কোনটা? এক। উত্তর কত? এক। এরপর একটা তাকান ভাইয়া, বৃত্তের কোন একটি বিন্দুতে কতটি স্পর্শক অঙ্কন করা সম্ভব? অলরেডি এটার ব্যাখ্যা দিয়ে আসছি, এখন আপনাদেরই পারা উচিত। দেখি ভাইয়া কমেন্টে জানাই দেন তো ভাইয়া এটার উত্তর কোনটা, আপনারা পারেন কিনা? সাতের উত্তর, সাতের উত্তর বলে ফেলেন। দেখি কয়জনে পারেন। বলেন বলেন, বৃত্তের কোন একটি বিন্দুতে কতটি স্পর্শক অঙ্কন করা সম্ভব? এটা পারা উচিত, এটা পারা উচিত। বৃত্তের কোন একটি বিন্দুতে কতটি স্পর্শক অঙ্কন করা সম্ভব? বৃত্তের কোন একটি বিন্দুতে, আরেফিন দিয়েছে ভাইয়া এক, বৃত্তের কোন একটি বিন্দুতে। আরো আরো যারা যারা পারেন অ্যান্সারটা দেন ভাইয়া। আমি বলতেছি, আমি উত্তরটা বলে দিতেছি, তারপরে যারা পারেন বলে দেন। থ্যাংক ইউ আরেফিন।
বৃত্তের কোন একটি বিন্দুতে কতটি স্পর্শক অঙ্কন করা সম্ভব? বৃত্তের কোন একটি বিন্দুতে কতটি স্পর্শক অঙ্কন করা সম্ভব? এটা কিন্তু অলরেডি করে আসছেন ভাইয়া। বৃত্তের কোন একটি বিন্দুতে কতটি স্পর্শক অঙ্কন করা সম্ভব? ভাইয়া বৃত্তের কোন একটা বিন্দুতে অলরেডি একটু আগে শিখে আসছি। এটা যদি ভাইয়া একটা কি হয়, বৃত্ত হয়, বৃত্তের কোন একটি বিন্দুতে বলতে তার উপরে একটা বিন্দু যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে কয়টা স্পর্শক অঙ্কন করা যাবে? একটা স্পর্শক অঙ্কন করা যাবে। অর্থাৎ বৃত্তের কোন একটি বিন্দুতে কতটি স্পর্শক অঙ্কন করা যাবে? বৃত্তের কোন একটি বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করা সম্ভব। বৃত্তের কোন একটি বিন্দুতে কতটি স্পর্শক অঙ্কন করা সম্ভব? একটি স্পর্শক অঙ্কন করা সম্ভব। বৃত্তের কোন একটি বিন্দুতে কয়টা স্পর্শক অঙ্কন করা সম্ভব ভাইয়া? আরেফিন খ এক দিছে। আচ্ছা খ না ভাইয়া, এটা হবে ক। হ্যাঁ, ক এর এক এক উত্তর ঠিক আছে, তবে খ লিখছিস, কোনো সমস্যা নেই ভাইয়া, উত্তর ঠিক আছে। বৃত্তের কোন একটি বিন্দুতে কতটি স্পর্শক অঙ্কন করা সম্ভব? একটা। আচ্ছা, আমরা যদি ভাইয়া পরেরটাতে যাই, 8 নাম্বার, জোস একটা এমসিকিউ আরেকটা। আচ্ছা, এখানে কি বলছে আমরা একটু দেখি। এখানে দেখা যাইতেছে 8 নম্বরে একটা বৃত্ত দেয়া আছে। বৃত্তটার নাম কি? এ বি সি ডি, তাই না? একটা বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, যার ভিতরে একটা চতুর্ভুজ দেখা যাইতেছে, এ বি সি ডি। আচ্ছা ভালো, কেন্দ্রটা ও। বলছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি চতুর্ভুজ অন্তর্লিখিত হলে, তো দেখাই যেতেছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি, এই বৃত্তটা কি হয়েছে? চতুর্ভুজটা অন্তর্লিখিত হয়েছে। আচ্ছা ভালো কথা। অন্তর্লিখিত বলতে ভিতরে অঙ্কন হয়েছে এমন ভাবে যাতে চারটা শীর্ষবিন্দু বৃত্তের পরিধিকে কি করে? টাচ করে থাকে, স্পর্শ করে থাকে, তাই না ভাইয়া? আচ্ছা, তো কি বলছে? এ বি সি কোণের মান। হ্যাঁ, এবিসি কোণের মান বলছে কত? হাফ। এবিসি কোণের মান বলছে কত? হাফ। আচ্ছা, এ বি সি কার হাফ এটা কিছু বলে নাই। এবিসি কোণের মান আমি ধরলাম, এখানে একটা কারেকশন আছে, আমি বলে দিলাম কোণ এওসি এর হাফ। হ্যাঁ, কেন্দ্রস্থ কোণ এবিসি, এখানে একটু অপশনটাতে একটু ভুল আছে, এখানে আরেকটু অ্যাড আসবে। হ্যাঁ, এটা এখানে আরো কিছু একটা আসবে। হ্যাঁ, অর্থাৎ এবিসি কোণের মানটা কার অর্ধেক? কার অর্ধেক অর্থাৎ এবিসি কোণের মান অর্থাৎ কেন্দ্রস্থ কোণটা, বৃত্তস্থ কোণটা এমনও হইতে পারে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তো আমি যদি কেন্দ্রস্থ কোণ বলি কত? এওসি, তাহলে সেই ক্ষেত্রে আবার ব্যাপারটা কিন্তু আলাদা হবে। হ্যাঁ, আমি এটাকে একটু স্কিপই করলাম, পরেরটাতে যাই। দেখেন কি বলছে যে এ ও সি, এওসি কে এ ও সি প্লাস প্রবিদ্ধ, এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ শব্দ আসছে ভাই, কি? ইমু, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। তুই কেমন আছিস? তোদের অ্যাডমিশন তোরা না দেখলেও চলবে, তোরা তোরা এখন তোদের অ্যাডমিশনের পড়ালেখা কর। ছোট বাচ্চারা পড়ুক। থ্যাংক ইউ ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কি বলছে? এওসি, এখানে প্রবিদ্ধ কোণ কোনটা সেটা একটু আমরা বুঝে আসি ভাইয়া। প্রবিদ্ধ কোণ কোনটা? হ্যাঁ ভাইয়া, এটা যদি একটা বৃত্ত হয়, তাহলে এটা যদি কেন্দ্র হয়, আমার এখানে একটা চাপ নিলাম, খেয়াল করবেন, এটা এ নিলাম, এটা বি নিলাম। ভাইয়া আমি এখানে জানি এটা হইছে আমার কি কোণ? কেন্দ্রস্থ কোণ, কারণ এটা কেন্দ্রে উৎপন্ন হয়েছে ভাইয়া, এটা কেন্দ্রস্থ কোণ আমি ধরলাম। আর এখানে যদি একটা বিন্দু নেই ভাইয়া, সেই বিন্দুটা কত? এই যে এখানে একটা বিন্দু নিলাম, এই বিন্দুটার নাম দিলাম সি। এই বিন্দুটার নাম দিলাম কত? সি। আচ্ছা, এই সি যে আমরা দিলাম, এই একটা কোণ, এইটা কেন্দ্রস্থ আর এটা কি? বৃত্তস্থ। এই যে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা কেন্দ্রস্থ এবং এটা বৃত্তস্থ, এবং ওর দিকে মুখ করা থাকলে, ওর দিকে যদি কি করা থাকে ভাইয়া? মুখ করা থাকে, একই দিকে মুখ করা থাকতেছে, তার মানে ওর কেন্দ্রস্থ কোণের বৃত্তস্থ কোণ এটা। এটা কিন্তু উল্টা দিকেও হইতে পারতো ভাইয়া, যেমন এটাও তো হইতে পারতো, তাই না? তো এটা যদি বৃত্তস্থ হয়, কেন্দ্রস্থ কিন্তু উপরেরটা হবে না, ওর দিকেই মুখ করা থাকবে, ওর দিকেই মুখ করা থাকবে। যদি আমি এখানে কি নিতাম ভাইয়া? এখানে যদি কোনটা নিতাম, এই যে এটা বৃত্তস্থ কোণ, এটা যদি কি কোণ হইতো? বৃত্তস্থ কোণ হইতো। তাহলে এটা যদি বৃত্তস্থ কোণ হয়, তাহলে ওর প্রেক্ষিতে এটা আমাদের কেন্দ্রস্থ কোণ। এটা যদি বৃত্তস্থ কোণ হয়, তাহলে তার প্রেক্ষিতে এটা কি আমাদের? কেন্দ্রস্থ কোণ। আর এটা যদি বৃত্তস্থ কোণ হয়, তাহলে তার প্রেক্ষিতে এটা কি কোণ? কেন্দ্রস্থ কোণ। ওকে, আচ্ছা, তাহলে আমরা দুইটা কেন্দ্রস্থ দুইটা বৃত্তস্থ কোণ পাচ্ছি। তো প্রবৃদ্ধ কোণটা কি ভাইয়া? যদি কখনো কোনো কোণের মান 180 ডিগ্রি থেকে কি হয়ে যায়? বড় হয়ে যায়। কখনো যদি কোনো কোণের মান 180 ডিগ্রি থেকে বড় হয়ে যায় আর 360 ডিগ্রি থেকে কি হয়ে যায়? ছোট হয়ে যায়, তাহলে সেই কোণটাকে আমরা বলে থাকি কি কোণ? প্রবৃদ্ধ কোণ।
আবারও বলতেছি, কখনো যদি দেখি কোন একটা কোণের মান 180 ডিগ্রি থেকে বড় হয়, 360 ডিগ্রি থেকে ছোট হয়, তাহলে সেই কোণটাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। তাহলে এখানে দেখা যাইতেছে যে এই কোণটা কিন্তু প্রবৃদ্ধ না, এই উপরের কোণটা আমাদের প্রবৃদ্ধ কোণ, অর্থাৎ এই যে নীল কালার যে কোণটা দেখা যাইতেছে সেই কোণটাকে আমরা বলে থাকি প্রবৃদ্ধ কোণ। হ্যাঁ, প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণ। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাকে বলছে এওসি, এওসি বলতে কোনটা? হ্যাঁ, এওসি অর্থাৎ এই কোণটা। আর প্রবৃদ্ধ কোণ এওসি মানে উপরেরটা। এওসি এই কোণটা, আর প্রবৃদ্ধ কোণ এওসি অর্থাৎ উপরেরটা। অর্থাৎ এই দুইটা কোণ যোগ করলে কয় সমকোণ আসবে? দুই সমকোণ আসবে। এই দুইটা কোণ যোগ করলে কয় সমকোণ আসবে? দুই সমকোণ। অর্থাৎ দেখা যাইতেছে ভাইয়া নিচের কোণ আর উপরের কোণ যোগ করলে টোটালটা কয় সমকোণ আসতেছে? দুই সমকোণ, কারণ 360 ডিগ্রি। তো এবার খেয়াল করেন, এখানে আমাকে বলে দিচ্ছে কয় সমকোণ? দুই সমকোণ বলছে। আচ্ছা, দুই সমকোণ মানে কত? 90 90 180 ডিগ্রি। কত ডিগ্রি? 180 ডিগ্রি। তো এই যে 180 ডিগ্রি হচ্ছে দুই সমকোণ। এবার একটু খেয়াল করেন ভাইয়া, যে এখানে একটা পুরো সার্কেল উৎপন্ন হইতেছে। তো পুরো সার্কেল মানে কত ডিগ্রি? 360 ডিগ্রি। 360 ডিগ্রিকে যদি আমরা কত দিয়ে ভাগ করি? 90 দিয়ে ভাগ করি, তাহলে কত পাওয়া যাবে ভাইয়া? অবশ্যই অবশ্যই আমরা পাবো 4। তার মানে কয় সমকোণ? 4 সমকোণ। তার মানে আমাদের এই অপশনটা ভুল, এই অপশনটা ভুল। আর এখানে দিয়ে দেওয়া উচিত ছিল ভাইয়া কোন এই জায়গায় যেটা হবে এওসি, এওসি, এওসি অর্থাৎ এ বি সি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তার মানে এই প্রেক্ষিতে আমাদের এই অপশনটা কি সত্য। 3 নাম্বারটাতে যান, বিএডি, বিএডি এই যে ভাইয়া এই কোণটা বিএডি, বিএডি, বিসিডি, বিসিডি এই কোণটা বলছে এই দুইটা কোণ যোগ করলে কয় সমকোণ আসবে? দুই সমকোণ। এটা হওয়ার পেছনে একটা লজিক আছে, আমরা একটা নোট পড়ি যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের, বৃত্তে অন্তর্লিখিত, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত, বিপরীত কোণদ্বয়ের সমষ্টি, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ और 180 ডিগ্রি और এক সরল কোণ। হ্যাঁ, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি হয় দুই সমকোণ অথবা 180 ডিগ্রি অথবা এক সরল কোণ। তাহলে আমাদের এখানে দেখা যাইতেছে ভাইয়া এই কোণটা আর এই কোণটার যোগফল কত আসবে? 180 ডিগ্রি আসবে, দুই সমকোণ আসবে, এক সরল কোণ হবে। তো এখানে দুই সমকোণ বলে দিছে, তার মানে সেই প্রেক্ষিতে আমাদের এই উত্তরটাও কি আছে ভাইয়া? ঠিক আছে। আবার যদি এখানে একটু ভালোভাবে তাকাই, এই কোণটার মান আর এই কোণটার মান কত আসবে ভাইয়া? 180 ডিগ্রি আসবে। সেটা বলে না এখানে। তো এই যে আমরা এখানে দেখতে পাইলাম যে 8 নাম্বারটা, 9 নাম্বার স্লাইড কি আছে ভাইয়া? 9 নাম্বার স্লাইড আর 10, আমরা আজকে 10 পর্যন্তই সলভ করি। দেখেন ভাইয়া কি বলছে, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পর অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে? 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত। সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ ভাইয়া, যদি কখনো দুইটা বৃত্ত বলে দেয়, যদি কখনো দুইটা বৃত্ত বলে দেয়, যেমন আমি বললাম যে এটা একটা বৃত্ত, খেয়াল করবেন যে এটা একটা বৃত্ত, আরেকটা বৃত্ত আমি দিচ্ছি, এটা। তাহলে দেখা যাইতেছে যে প্রথম যে বৃত্তটা দেখা যাইতেছে সেই বৃত্তটার আমি কেন্দ্র ধরলাম C1 আর ব্যাসার্ধটাকে আমি ধরলাম R1। আর দ্বিতীয় যে বৃত্তটা দেখা যাইতেছে ভাইয়া সেই বৃত্তটার কেন্দ্র ধরলাম আমি C2 আর ব্যাসার্ধটাকে আমি ধরলাম R2। যদি কখনো দুইটা বৃত্ত পরস্পরকে কিভাবে স্পর্শ করে ভাইয়া? যদি কখনো দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, এটা কিভাবে স্পর্শ করছে?
দুইটা বৃত্ত কিভাবে স্পর্শ করছে? বহিস্থভাবে স্পর্শ করছে। যদি কখনো দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, তাহলে সেই ক্ষেত্রে মনে রাখবেন কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, খেয়াল করেন, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান। অর্থাৎ আমাদের লাইনটা দাঁড়াইতেছে ভাইয়া, আমরা কি বলতে পারি? অর্থাৎ R1 প্লাস R2 ব্যাসার্ধদ্বয়ের যোগফলই হবে আমাদের কার সমান? কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের সমান। অর্থাৎ C1 C2 ইকুয়াল টু, C1 C2 বলতে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, আর কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ দুইটার যোগফলের সমান। অর্থাৎ এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত যে ডিসটেন্সটুকু দেখা যাইতেছে, সেই ডিসটেন্সটুকুকে আমরা বলে থাকি কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধ দুইটার কিসের সমান? যোগফলের সমান। আর যদি ভাইয়া কখনো যদি দুইটা বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করে, দুইটা বৃত্ত যদি কখনো কিভাবে স্পর্শ করে ভাইয়া? অন্তস্থভাবে স্পর্শ করে। যেমন এটা একটা বৃত্ত, এটার সেন্টার আমি ধরলাম, এটার সেন্টার C1 আর ওর ব্যাসার্ধ হচ্ছে ভাইয়া R1। এখন অন্তস্থভাবে যদি স্পর্শ করে, তাহলে সেই ক্ষেত্রে এখানে আরেকটা বৃত্ত, ওর সেন্টার হচ্ছে ভাইয়া C2, ওর ব্যাসার্ধ হচ্ছে ভাইয়া R2। তাহলে সেই ক্ষেত্রে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? সেই ক্ষেত্রে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি এখানে অন্তস্থভাবে, এটা কিন্তু অন্তস্থভাবে স্পর্শ করছে ভাইয়া, কিভাবে? অন্তস্থভাবে। অন্তস্থভাবে স্পর্শ করছে। তো যদি কখনো দুইটা বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করে, তাহলে সেই ক্ষেত্রে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বলতে এখান থেকে এইটুকু। তো এটা পাবো কিভাবে? আমি যদি বলি বড় মান কোনটা? R1, অর্থাৎ এখানে দেখা যাইতেছে R1 ইজ গ্রেটার দেন কত? R2। কিন্তু আমি তো আর জানবো না কোনটা বড় কোনটা ছোট, মান দেখে আমাকে বুঝতে হবে। তো কখনো যদি দুইটা বৃত্ত পরস্পরকে কিভাবে স্পর্শ করে? অন্তস্থভাবে স্পর্শ করে। অর্থাৎ আমি এখানে লিখতে পারি দুইটি বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করলে, দুইটি বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করলে, দুইটি বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধ দ্বয়ের বিয়োগ ফলের সমান। বিয়োগ ফলের সমান বলতে বুঝাইতেছি ভাইয়া যে আমরা এখানে বলতে পারি যে কি C1 C2 কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে R1 মাইনাস R2। অর্থাৎ এখানে আমরা লিখলাম যে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধ দুইটার, এই যে এখানে ডিফারেন্স বলতে বুঝাইতেছি পার্থক্য, হ্যাঁ, R1 মাইনাস R2। অর্থাৎ কে বড় কে ছোট জানি না, বাট বড়টা থেকে ছোটটা বিয়োগ। অর্থাৎ আমাদের এইটুকুর মানগুলো কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এজন্য আমরা এখানে কি লিখছি? R1 মাইনাস R2, বড় মান মাইনাস ছোট মান, বড় মান মাইনাস ছোট মান। তাহলে এখানে বলে দিচ্ছে যে 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার ব্যাসার্ধ। এখানে কিন্তু পরীক্ষায় এই ব্যাসার্ধের পরিবর্তে কি বলে দিতে পারে? ব্যাসও বলে দিতে পারে। যদি ব্যাস বলে দেয় সেই ক্ষেত্রে কিন্তু 2 দিয়ে ভাগ করার প্রয়োজন পড়বে। তাহলে 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুইটা বৃত্ত পরস্পর কিভাবে স্পর্শ করছে ভাইয়া? অন্তস্থভাবে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? তো ভাইয়া এখানে ব্যাসার্ধ দিয়ে দিচ্ছে, তো কোনো চিন্তা নাই। R1 এর মান দেখা যাইতেছে কত? 4। R2 এর মান দেখা যাইতেছে কত? 5। তাহলে অন্তস্থভাবে যেহেতু স্পর্শ করছে, বড় মান মাইনাস ছোট মান, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব
5 মাইনাস 4 দ্যাট মিন্স কত 1, অর্থাৎ উত্তর আমাদের কত 1। আশা করি ভাইয়া এইটুকু কনসেপ্ট আপনি বুঝতে পারছেন। তো আজকের আমাদের লাইভ ক্লাস অর্থাৎ অধ্যায় 8-এর আমরা 9টা এমসিকিউ দেখাইলাম, খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা পরবর্তী ক্লাসগুলোতে ঠিক এর পরের টপিক থেকে আমরা কি করব ভাইয়া, সলভ করব। তো আপনাদের কাছে এই যেই 9টা এমসিকিউ দেখাইছি সেই 9টা এমসিকিউ আপনারা সলভ সহকারে পরবর্তীতে এগুলোকে কি করে ফেলবেন ভাইয়া, নোট করে ফেলবেন। হ্যাঁ, এখন আপনারা কি করতে পারেন, নোট করবেন, যেহেতু লাইভটা থাকবে আপনারা নোট করবেন। আর যখন আমরা লাইভে যাব তখন আপনাদের কাজই হচ্ছে কি ক্লাসগুলো বোঝা। হ্যাঁ, তো আমাদের এই পরবর্তী ক্লাসের আপডেট পেতে অবশ্যই আমরা অন্যরকম আমাদের যে অরিজিনাল যে পেজটা সেই পেজটাকে আমরা কি করব, ফলো করব। আর আরেকটা জিনিস মনে রাখবেন, অন্যরকম পরিবার কিন্তু স্বপ্ন দেখে, স্বপ্ন দেখায়। তো সেই পর্যন্ত আমরা অবশ্যই ভালো থাকবো, সুস্থ থাকবো। দেখা হবে পরবর্তী আমাদের লাইভ কোনো এক ভিডিওতে। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।